ভুবনপুর গ্রাম। এটা যে সময়ের কথা, তখনও সেখানে দেশ স্বাধীন হয়নি। সেই গ্রামের লোকেরা ছিল খুবই পরিশ্রমী। তারা চাষবাস করেই তাদের জীবিকা নির্বাচন করেই তাদের সংসার চলত। সন্ধে হলেই দুজন বিভূতি ও কিশোরী ঠাকুরমশাইয়ের জন্য চপ কিনে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে রওনা হয়। অবশেষে তারা দুজনে ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছে যায়। ঠাকুরমশাই বাড়িতে আছেন? এত ডাকার পরেও তারানাথ তান্ত্রিকের ঘর থেকে কোনো সাড়া বা শব্দ পাওয়া যায় না। কিন্তু তারা দুজনে জানে যে এই ভোর সন্ধেবেলা তারানাথ তান্ত্রিক বাড়ি থেকে কোথাও বার হয় না। কিছুক্ষণ পর তারানাথ তান্ত্রিক ঘর থেকে বলে ওঠে, দরজা খোলা আছে, ভেতরে চলে এসো। আরে বিভূতি কিশোরী যে, বলো তোমাদের কি খবর বলো। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? মনের মধ্যে একটা কথা অনেকক্ষণ ধরে প্যাঁচে মারছিল, মুখ ফসকে বলেই ফেললাম, আচ্ছা ঠাকুরমশাই, এই সন্ধেবেলা যদি একটা ভূতের গল্প আপনি শোনাতেন আমাদের, তাহলে শরীরটা একদম। গল্প তো আমি তোমাদেরকে শোনাতে পারবো নি। গল্প কি আমি নিজেই জানি না, কখনো কাউকে গল্প শোনাইনি। আমি তো তোমাদেরকে তাই শোনাই যা আমার সঙ্গে ঘটে। তোমরা যদি চাও, আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে বিষাক্ত। তারপর ঠাকুরমশাই তার সঙ্গে ঘটা একটি সত্য ঘটনা আমাদেরকে শোনাতে চলল। একদিন সন্ধ্যাবেলা আমাদের গ্রামের শেষে উত্তরের জঙ্গলে আমি ধ্যান করতে বসলাম। জঙ্গলের পাশেই ছিল একটি শ্মশান। ওই জঙ্গলে বসে আমার গুরুদেবের দেওয়া বিশেষ ক্ষমতায় আমি বুঝতে পারলাম ওখানে অপশক্তির বাস। তবে সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার দেহ মন্ত্র বলে বাঁধা আছে। যখন আমি চোখ বন্ধ করে ধ্যান করার চেষ্টা করলাম, আমার মনে হলো একটি নারী মূর্তির উপস্থিত আমি টের পেলাম। তবে সে কোনো খারাপ শক্তি, ভালো শক্তি নয়। সে আমার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আমার কোনো ক্ষতি সে করতে পারছে না। তাই সে আরো রেগে উঠছে। চলে যা এখান থেকে। আমি আর কিছু না বলেই আমি সেখান থেকে উঠে গিয়ে পাশের এক নতুন জায়গায় গিয়ে বসলাম। সকাল হলো বুঝতে পারলাম, কিন্তু সকাল হতেই আমার গা হাত পা কে যেন টিপছে, টিপে টিপে দেখছে। কে 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 তুমি? কি ঠাকুরমশাই, আমি নগেন পাল মুখুজ্জে। আপনি সাধু মানুষ, নানান জায়গায় ঘোরেন, তাই মনে হয় আপনার একটু কষ্ট হয়েছে। আপনাকে তাই একটু গা হাত পা টিপে দিচ্ছিলাম। আমি তার কথা শুনে একটু হেসে উঠলাম। চলেন না ঠাকুরমশাই, আমার বাড়ি যাবেন, চলেন না। সে আমাকে অনেকটা জোরাজোরি করেই তার সঙ্গে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে দেখি তার একটা ছোট্ট মেয়েও আছে। বাবা, আমি খেলতে যাচ্ছি। মা, বেশি লেট করবি নে, সামনেই পূর্ণিমা। তুই সন্ধে হওয়ার আগেই খেলে বাড়ি চলে আসবি, না হলে তোকে যে আর ফিরাতে পারবো নি। আমি একটু অবাক হয়ে যাই। আমি তার কথার মানে কিছুতেই বুঝতে পারলাম না, কেন তার মেয়েকে আর বাঁচানো যাবে না। আচ্ছা নগেন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তোমার মেয়েকে আর কেন বাঁচানো যাবে না? কথাটা শুনেও যেন নগেন কিছুক্ষণ চুপ করেছিল। আসলে সাধু বাবা, আপনাকে একটা কথা বলা হয়নি। আমাদের গ্রামের উত্তরের জঙ্গলে যে শ্মশান আছে, সেই শ্মশানের ডাইনি গ্রামের যে বাচ্চাদের 19 বছর হবে তাদের কাউকে বাঁচতে দেবে না। আমার মেয়ের 19 বছর পূর্ণ হয়ে গেছে। আপনি বাঁচান সাধু বাবা, বাঁচালে আপনিই বাঁচাতে পারেন। আমার মুখে বলার কোনো ভাষা নেই। আমি তবু বললাম, আমি তোমাকে কথা দিলাম নগেন, আমি তারানাথ তান্ত্রিক, তোমার মেয়েকে আমি যে করে হোক বাঁচাবো। আমি সেখান থেকে বাইরে বেরিয়ে গিয়ে জঙ্গলের একটি নির্জন স্থানে গিয়ে বসলাম। গুরুদেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কেন একটা নিরীহ বাচ্চাকে মরতে হবে? গুরুদেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কেন একটা নিরীহ বাচ্চাকে মরতে হবে? শান্ত হও বৎস তারানাথ। বৎস তারানাথ, এই গ্রামের একটা অভিশাপ আছে। কি সেই অভিশাপ গুরুদেব? তা তুমি নিজেই দেখে নাও। তারপর গুরুদেব আমাকে একটি দিব্য দৃষ্টি দান করে। তাতে আমি চলে যাই 100 বছর আগের গ্রামে।
আমি দেখলাম যে একটি মাতাল আর একটি মাতালে তাদের মধ্যে ঝগড়া চলছে। একটি মাতাল ইট ছোড়ে, তার থেকে বাঁচতে আর একটি মাতাল নিচু হয়ে যায় আর ইটটা গিয়ে পড়ে একটি 19 বছরের বাচ্চার গায়ে। ইটটা গিয়ে পড়ে বাচ্চাটির মা। বাচ্চাটির শোকে শ্মশানের ওই পুকুরে আত্মহত্যা করে। সে মরার আগে গ্রামকে একটি অভিশাপ দিয়ে যায়। আমার এই ছেলেটা যেমন ভরা পূর্ণিমায় মারা গেল, তেমনি আগামী প্রত্যেক পূর্ণিমায় আমি গ্রামের যে বাচ্চাদের 19 বছর বয়স হবে তাদের কাউকে বাঁচাতে দেব না। আর হ্যাঁ, কেউ যদি গ্রামকে বাঁচাতে চায় তবে পূর্ণিমার দিনকে আমি যে বাচ্চাকে মারবো তাকে যদি বাঁচাতে পারে তবে এই গ্রামের অভিশাপ মুক্তি। আমি আবার অতীত ফেলে বর্তমানে ফিরে এলাম। আমি আগে থেকেই শ্মশানের ওই স্থানে গিয়ে লুকিয়েছিলাম। আমি দেখলাম কোনো এক অপশক্তির টানে নগ্নের এই বাচ্চা মেয়েকে এদিকে টেনে নিয়ে আসতে। আমিও তৈরি ছিলাম। শ্মশানের পুকুরের কাছে যেতেই আমি এক মুঠো শ্মশানের ধুলো নিয়েই ছুড়ে দিলাম। সঙ্গে সঙ্গে গ্রামের অভিশাপ কেটে যায়, তার সঙ্গে বাচ্চা মেয়েটিও আমার দিকে ছিটকে পড়ে।